দাদার পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9 এর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম আমরা শুরু করি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। প্রথম যে প্রশ্নটা দিয়েছে একের দাগের নিজের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 1.1 বা বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি? সঠিক উত্তরটি হলো প্রশ্ন উদ্ধৃত লাইনটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। মনের কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষার মতো নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে বাংলা ও ইংরেজি অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে। এই প্রসঙ্গে লেখক সৈয়দ মুজতবা আলী আলোচ্য উক্তিটি করেছেন। যে ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ এবং সে ভাষাকে প্রয়োজন বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করতে হয় না, সে ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলে। ইংরেজি ও বাংলার প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে বা এখনো নিয়ে চলেছে। পাঠান মুঘল যুগে আরবি ও ফরাসি ভাষা থেকে বহু শব্দ যেমন আইন, আদালত, খাজনা, খারিজ প্রভৃতি বাংলায় ঢুকেছে। পরবর্তীকালে প্রচুর ইংরেজি শব্দ ইংরাজির মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাষার বহু শব্দ বাংলায় ঢুকে পড়েছে বা এখনো ঢুকছে। বাংলা শব্দভাণ্ডার কোনো ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করেছে। ইংরেজির ক্ষেত্রেও এমনটাই ঘটেছে, তাই লেখকের এরকম মনে হয়েছে। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন, তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? সঠিক উত্তরটি হলো উপরে উল্লেখিত লাইনটি কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। যখন প্রকৃতির বুকে কেশবতী কন্যার ঘন কালো চুলের মতো অন্ধকার নেমে আসে, হিজল, কাঁঠাল, জাম সহ কবির মুখের উপরে সে আঁধার এসে পড়ে, ঠিক তখনই আকাশে ফুটে ওঠে সাতটি তারা, যা প্রত্যক্ষ করার জন্য ঘাসের উপর বসে থাকেন কবি। অস্তগামী সূর্যের আভায় পশ্চিম আকাশের রাঙা মেঘ ক্রমশ পশ্চিম আকাশে রাঙিয়ে গঙ্গাসাগরে ডুব দেয়, আর তখন প্রকৃতির বুকে একটু একটু করে ঘনিয়ে আসে শান্ত অনুগত নীল সন্ধ্যা। এই সন্ধ্যার অন্ধকারে কবি কেশবতী কন্যার কেশের রূপকে প্রকাশ করেছেন। ভাসমান সেই অন্ধকার হিজল, কাঁঠাল ও জামের ডালে ডালে, পাতায় পাতায় দিয়ে যায় স্নেহের চুম্বন। এই অন্ধকারময় দৃশ্যের মধ্যে কবি খুঁজে পান মানবীয় ভালোবাসার বেদনার স্পর্শ। এখানে কবি টের পান নরম ধান, কলমি, হাঁসের পালক, পুকুরের জল ও চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। আমাদের 3 নম্বর প্রশ্নটি ছিল কিন্তু বিঘ্নও আছে বহু। পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে কি রূপে বিঘ্নের কথা জানিয়েছিলেন? উত্তর আলোচ্য উক্তিটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি রচনা থেকে নেওয়া হয়েছে। এই দেশে নারী কল্যাণের জন্য নোবেলের মতো সিংহীর প্রয়োজন হলেও তার কাজের পথে কি কি বাধা আসতে পারে স্বামী বিবেকানন্দ সরাসরি নোবেলকে জানিয়েছিলেন। সেগুলি হলো নিম্নরূপ। এদেশে দুঃখ, কুসংস্কার ও দাস্যলাভ মনোভাব, জাতি সম্পর্কে বিকট ধারণা, ভয় বা ঘৃণায় শ্বেতাঙ্গদের এড়িয়ে চলা, জলবায়ু এখানকার শীত ওখানকার গ্রীষ্মের মতো, অর্থাৎ জলবায়ুর প্রকৃতি এখানকার শীত ওখানকার গ্রীষ্মের মতো। চতুর্থ, নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য শহরের বাইরে অমিল। আমাদের প্রশ্নের 4 নম্বর প্রশ্নটি ছিল নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। উদ্ধৃত অংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর হবে এরকম, উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতার অংশবিশেষ। লোককাহিনীর গল্প শেষ হবার সঙ্গে সঙ্গে নোটে গাছটা মুড়িয়ে যায়। এক্ষেত্রে কিন্তু নোটে গাছটি মুড়িয়ে যায় না, কিন্তু বুড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একটা চিরন্তর প্রবাহমানতার কথা এক্ষেত্রে ফুটে উঠেছে। কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হয়, কিন্তু প্রকৃতি লালিত আজন্ম চেনা
উঠোন, লাউমাচা, কন্দফুল, সন্ধ্যা নদীর হাওয়ার পরিপূর্ণ মাতৃভূমির স্বরূপ স্মৃতিপট থেকে বিস্তৃত হয়ে যায় না। তাই ব্যক্তির বার্ধক্য স্মৃতিকে শেষ করতে পারে না বোঝাতেই এমন উক্তিটি করা হয়েছে। আমাদের প্রশ্নের 5 নম্বর প্রশ্নটি ছিল, আর আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃত অংশের আলোকে আলোচনা করো। উত্তর, রাধারানী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠ্যাংশের জন্য সংকলিত পরিচ্ছদটি রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছদ থেকে গৃহীত। রাধারানী গল্পে মোকদ্দমাজনিত কারণে তাদের বিষয় সম্পত্তির সঙ্গে সঙ্গে অলঙ্কারাদি ও নগদ টাকা পয়সাও শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের সর্বস্ব হারানোর প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারে শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষে উপার্জন করা একেবারেই অসম্ভব। ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। আমাদের প্রশ্নের 6 নম্বর প্রশ্নটি ছিল, কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তাই স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তর, উদ্ধৃত অংশটির বক্তা হলেন কভার্স গল্পের অন্যতম চরিত্র বিজ্ঞানী গবেষক প্রফেসর শঙ্কু। তিনি তার নিজের গবেষণায় পক্ষী কাক সম্পর্কে কথা বলেছেন। একদিন যখন ভীষণ বজ্রপাতে বাগানের শিমুল গাছে বাজ পড়ে, একটি কাক মারা যাওয়াতে অন্য সব কাক এসে জড়ো হয় এবং চিৎকার শুরু করেছিল। প্রফেসর শঙ্কুর অরনিধন যন্ত্রের দ্বারা প্রশিক্ষিত পাখিটি তখন সেখানে অনুপস্থিত ছিল। কাকটি উত্তেজনায় এরকম উদাসীন থাকতেই প্রফেসর শঙ্কু বুঝলেন যে এই পাখিটি সাধারণ কাকের চেয়ে অন্য ধরনের। আমাদের প্রশ্নের এবার ব্যাকরণগত বিষয়। ব্যাকরণের প্রথম প্রশ্নটি হলো, মৌলিক শব্দ বলতে কি বোঝো? উত্তর, যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলা হয়ে থাকে। যেমন মা, বাবা, বই, হাত, আকাশ, পেন ইত্যাদি উল্লেখযোগ্য। 2.2 নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর, নবগঠিত শব্দকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। ক, অবিমিশ্র শব্দ যেমন অনিকেত, অতিরেক ইত্যাদি, এবং খ, কিছু কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষায় উপাদানের সংমিশ্রণে গঠিত, যেমন হেড যুক্ত পণ্ডিত, হেড পণ্ডিত। যেমন এখানে হেড হলো ইংরাজি শব্দ এবং পণ্ডিত হলো বাংলা শব্দ। আবার তেমনি ফি যুক্ত বছর, ফি বছর, এখানে ফি ফরাসি শব্দ এবং বছর বাংলা শব্দ। ওকে, আমাদের ব্যাকরণ প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি হলো, তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। আগে আমাদের তদ্ভব শব্দ কাকে বলে সেটি জানা উচিত। যে শব্দ প্রাচীন ভারতীয় আর্য থেকে জন্মলাভ করে প্রাকৃত এবং অপভ্রংশের স্তরের মধ্যে দিয়ে ক্রম বিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলা হয়ে থাকে। যেমন কর্য থেকে কজ্জ, কজ্জ থেকে কাজ, খাদ্য থেকে খজ্জ, খজ্জ থেকে খাজা। আমাদের ব্যাকরণের 4 নম্বর প্রশ্নটি হলো, দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয় কেন? উত্তর, দেশি শব্দ দেশের প্রাচীনতম আদিবাসী দ্রাবিড় গোষ্ঠীর ভাষা। অধিকাংশ ক্ষেত্রেই এই শব্দের মূল উৎস পাওয়া যায় না, তাই দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয়। 2.5 প্রশ্নটি ছিল, তুর্কি এবং ওলন্দাজ শব্দ ভান্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি করে শব্দের উদাহরণ দাও। তুর্কি শব্দ থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হলো যেমন দারোগা, মুচলেকা, বারুদ ইত্যাদি। আর ওলন্দাজ থেকে এসেছে তরুপ, হরতন, রুইতন ইত্যাদি। 2.6 প্রশ্নটি হলো, তামিল শব্দ ভান্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর, নারকেল, চুরুট, চেট্টি, পিলে ইত্যাদি। 2.7 নির্দেশ অনুযায়ী মিশ্র বা সংকর শব্দটি তৈরি করো। এখানে প্রথম দিয়েছে ইংরেজি প্লাস বাংলা, অর্থাৎ একটি ইংরেজি শব্দের সঙ্গে বাংলা শব্দ মিশ্রিত হয়ে একটি শব্দ তৈরি হবে। যেমন হেড যুক্ত কেরানি, হেড কেরানি। হেড যেমন ইংরাজি বা শব্দ তেমনি বাংলা শব্দ এখানে কেরানি। তেমনি এখানে পর্তুগিজ এবং হিন্দিতে এখানে পর্তুগিজ এবং হিন্দির সঙ্গে যুক্ত হয়েছে। যেমন পর্তুগিজ হলো পাউ, পাউ শব্দটি হলো পর্তুগিজ এবং রুটি শব্দটি হলো হিন্দি, তাই পাউ যুক্ত রুটি, পাউরুটি। তৎসমের সাথে বিদেশি শব্দ যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয় তার একটি উদাহরণ হলো ধূপযুক্ত দানি, ধূপদানি।
ওকে, আমাদের প্রশ্নের 8 নম্বর প্রশ্নটি হলো ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ উল্লেখ করো। যেমন উত্তর হলো নিউজ পেপার বা সংবাদপত্র, হ্যান্ড ওয়াশ হাতঘড়ি। 2.9 যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ দাও। যেমন বিনাপানি, রাজপুত ইত্যাদি। 2.10 প্রশ্ন ছিল গুণবাচক বিশেষ্যযোগে একটি বাক্য রচনা করো। উত্তর ভালো। যেমন রেশমি খুব ভালো মেয়ে। এখানে ভালো, ভালো কথাটি হলো বিশেষ্যযোগ্য, আর খুব কথাটি হলো গুণবাচক বিশেষ্যযোগ্য। আরো একটু ভালো করে বললে এটা হয় রেশমি খুব ভালো মেয়ে। রেশমি ভালো মেয়ে এটা আমরা বুঝতেই পারছি, কিন্তু রেশমি যে খুব ভালো মেয়ে এই খুব কথাটি বলার জন্য ওর এখানে আরো বেশি ভালো গুণবাচক বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তার জন্য রেশমি খুব ভালো মেয়েটি হবে গুণবাচক বিশেষ্যযোগ্যের একটি বাক্য রচনা। তবে বিশেষ্যযোগ্য শব্দটি হলো এখানে ভালো এবং গুণবাচক শব্দটি হলো এখানে খুব। তো এরকমই আরেকটি আমরা উদাহরণ হিসাবে দেখি। আমি লিখলাম সাকিবের অসাধারণ প্রতিভার জন্য আজ সে সফল ব্যক্তি। তোমরা বুঝতেই পারছো সাকিবের অসাধারণ প্রতিভার জন্য আজ সে সফল ব্যক্তি। এখানে সাকিবের প্রতিভা আছে, সে প্রতিভাটা কেমন? অসাধারণ। তার জন্য সাকিবের অসাধারণ শব্দটা এখানে গুণবাচক হয়ে গেল এবং প্রতিভাটা হয়ে গেল বিশেষ্যযোগ্য হয়ে গেল। সাকিবের অসাধারণ প্রতিভার জন্য আছে সফল ব্যক্তি। ওকে, নেক্সট আমাদের প্রশ্নটি হলো ক্রিয়া বিশেষণের দুটি গঠনগত দিক নির্দেশ করো। বিভক্তিযুক্ত পদ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভক্তিযুক্ত পদ, সে অনায়াসে সমস্যাগুলো সমাধান করে ফেললো। আর বিভক্তি পদটা এখানে হচ্ছে তোমরা তাড়াতাড়ি এসো, অসমাপ্ত তোমরা যে কাজটি করবে ভালো করেই করা উচিত। যাই হোক, আমাদের 2.12 প্রশ্নটি হলো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহার হয়। উত্তরটি হবে সমীপবাচক সর্বনাম ব্যবহার করা হয়ে থাকে। যেমন এ, এরা, এই, এটা, সেটা, ইনি, উনি ইত্যাদি এর উদাহরণ। 2.13 একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও। তৎসম অব্যয়টি কি কি? অবশেষ। তৎসম শব্দের উদাহরণ হলো অবশ্য, অথবা, আরে, কিংবা ইত্যাদি। আর খাঁটি বাংলা অব্যয় হলো কি, কেন, আর, আবার, আচ্ছা, আহারে ইত্যাদি। আমাদের বাংলার ব্যাকরণের শেষ প্রশ্নটি হলো ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে ও কি কি হয়ে থাকে। ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ 4 ধরনের হয়ে থাকে, যথা মৌলিক ক্রিয়াপদ, সাধিত ক্রিয়াপদ, যৌগিক ক্রিয়াপদ এবং সংযোগমূলক ক্রিয়াপদ। জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক। 1 দাগের প্রশ্নটি বলো যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো। 1.1 বলেছে বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো। এখানে 4টি উত্তর দেওয়া আছে, তার মধ্যে ক, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়। খ, বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। গ, আলোর তীব্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়। এবং ঘ, পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। সঠিক উত্তরটি হলো খ, বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। আমাদের প্রশ্নের দ্বিতীয় প্রশ্নটি ছিল নিচের যে জোড়াটি সঠিক তার স্থির করতে বলল। সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, গ্লাইকোলাইসিস কোষের মাইটোকন্ড্রিয়া, রসের উৎস্রোত জাইলেম কলা এবং সালোক সংশ্লেষের আলোর নিরপেক্ষ দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা। সঠিক উত্তরটি হবে গ, রসের উৎস্রোত জাইলেম কলা। 3 নম্বর প্রশ্নটি ছিল নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয়ে থাকে সেটা শনাক্তকরণ করো। এসএ নোড, পার্কিনজির তন্তু, হিজের বান্ডিল, এভি নোড। আমাদের এখানে সঠিক উত্তরটি হলো ঘ, এভি নোড। শূন্যস্থান পূরণ। 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2.1 বলেছে সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। উত্তরটি হলো সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। 2.2 এ গ্রুপের ব্যক্তির রক্তে ড্যাশ অ্যাগ্লুটিনিন থাকে। উত্তর হবে এ গ্রুপের ব্যক্তির রক্তে বিটা অ্যাগ্লুটিনিন থাকে। 2.3 পেঁপে গাছের তরুক্ষীরে ড্যাশ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। উত্তর হবে প্যাপাইন। আমাদের
এই প্রশ্নে 3 দাগের প্রশ্নে 3.1 বলেছে মুখবিবরে কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো। উত্তর, মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় চর্বণ বা চিবানো বা মাস্টিকেশন পদ্ধতিতে। মাস্টিকেশন পদ্ধতি কিভাবে হয়ে থাকে তা নিচে আলোচনা করা হলো। খাদ্য চিবানোর সময় লালা গ্রন্থি নিঃসৃত লালারস খাদ্যবস্তুর সঙ্গে মিশে খাদ্যকে নরম করে। লালারসে টায়ালিন নামক শর্করা আর্দ্র বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। টায়ালিন এনজাইম স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিন অণুকে আর্দ্র বিশ্লেষিত করে প্রথমে দ্রবণীয় স্টার্চে এবং ক্ষুদ্রতর ডেক্সট্রিন অণুতে রূপান্তরিত করে। অবশেষে স্টার্চের অ্যামাইলেজ অংশ থেকে মল্টোজ, মল্টোট্রায়োজ অ্যামাইনোপেকটিন অংশ থেকে মল্টোজ, মল্টোট্রায়োজ ও আইসোমল্টোজ উৎপন্ন হয়। টায়ালিনের ক্রিয়া মুখবিবরে আরম্ভ হলেও এর পরিপাক প্রধানত পাকস্থলীতে সংঘটিত হয়। আমাদের প্রশ্নে 3.2 এর প্রশ্নটি ছিল কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা উল্লেখ করো। উত্তর, যে ভৌত প্রক্রিয়ায় নিজস্ব গতি শক্তির প্রভাবে দুটি পৃথক পৃথক অণু বা আয়নগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে গমন করে সমঘনতে উপনীত হয় তাকে ব্যাপন বলা হয়ে থাকে। কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা। 1. জীবদেহের প্রায় সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপনের উপর নির্ভরশীল। 2. পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসের গ্রহণ এবং কলাকোষে এদের বিনিময় ব্যাপনের মাধ্যমেই ঘটে। 3. জল এবং জলে দ্রবীভূত সকল বস্তুই সজীব কোষে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে। 4. খাদ্যের সরল অংশ ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে এবং বিপাকে অংশ নেয়। 5. বিপাকের ফলে উৎপন্ন রেচন পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষে থেকে নির্গত হয়। 6. উদ্ভিদের বাষ্পমোচন, সালোকসংশ্লেষ ও শ্বসনে উৎপন্ন জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ব্যাপনের মাধ্যমেই নির্গত হয়। 7. সঞ্চয় অংশ থেকে সঞ্চিত বস্তু চলাচল ব্যাপনের সাহায্যে ঘটে থাকে। এবং 8. উৎসেচক, হরমোন প্রভৃতি খরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষের বাইরে বেরিয়ে আসে। 4 নম্বর প্রশ্নটি ছিল মানবদেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো এবং শ্বেত রক্তকণিকার দুটি কাজ উল্লেখ করো। উত্তর, নেফ্রন হলো কিডনি বা বৃক্কের গঠনগত ও কার্যগত একক যা প্রধানত ম্যালপিজিয়াম কর্পালস এবং বৃক্কীয় নালিকা নিয়ে গড়ে ওঠে এবং মূত্র তৈরিতে প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে। প্রতিটি মানব বৃক্কে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত হয়, যথা ম্যালপিজিয়ান কর্পালস, বৃক্কীয় নালিকা এবং সংগ্রাহী নালিকা। এখন আমরা দেখব ম্যালপিজিয়াম কর্পালস কিভাবে কাজ করে থাকে এবং এর কাজগুলি কি, বা ম্যালপিজিয়ান কর্পালসের গঠন এবং তার কাজ। এটি বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত ফানেল আকৃতি বিশিষ্ট অংশ। এটি বাউমান ক্যাপসুল এবং গ্লোমেরিউলাস নামক দুটি অংশ নিয়ে গঠিত। গ্লোমেরিউলাস হলো ক্যাপসুলের মধ্যস্থিত কুণ্ডলীকৃত রেনাল ধমনিকার জালক বিশেষ। রেনাল ধমনির একটি শাখা ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে কুণ্ডলীকৃত জালক সৃষ্টি করে ক্যাপসুল থেকে আবার নির্গত হয়েছে। বাউমানের ক্যাপসুল হলো গ্লোমেরিউলাসের আবৃত করা একটি আবরণ বিশেষ। গ্লোমেরিউলাস অভিমুখী রেনাল ধমনিকা শাখাটি অন্তর্মুখী ধমনিকা বলা হয়ে থাকে এবং গ্লোমেরিউলাস থেকে দূরবর্তী শাখাটিকে বহির্মুখী ধমনিকা বলা হয়ে থাকে। এখন ম্যালপিজিয়ান কর্পালসের কাজ কি? ম্যালপিজিয়ান কর্পালস পরা পরিস্রাবক রূপে কাজ করে থাকে। গ্লোমেরিউলাস রক্তে দূষিত পদার্থগুলিকে পরিশ্রুত করে। বাউমানের ক্যাপসুল গ্লোমেরিউলাসকে আবৃত করে রাখে এবং পরিশ্রুত তরলকে বৃক্কীয় নালিকায় প্রেরণ করে। 2 নম্বর, বৃক্কীয় নালিকা। এই নালিকাটি বাউমান ক্যাপসুলের তলদেশ থেকে উৎপন্ন হয়ে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত। এটি সূক্ষ্ম পেঁচানো বা কুণ্ডলীকৃত নালিকা বিশেষ। এর প্রথম অংশে নিকটবর্তী সংবর্ত নালিকা বা পরসংবর্ত নালিকা বলা হয়ে থাকে। মাঝখানে ইউ আকৃতি বিশিষ্ট অংশকে হেনরির লুপ বলা হয়। শেষ অংশকে দূরবর্তী সংবর্ত নালিকা বা দূরসংবর্ত নালিকা বলা হয়ে থাকে। বহির্মুখী ধমনিকা গ্লোমেরিউলাস ত্যাগ করার পর সংবর্ত নালিকার মধ্যে জালক সৃষ্টি করার পর আবার যুক্ত হয়ে একটি শিরা গঠন করে। এই শিরাটি বৃক্কীয় শিরায় সঙ্গে যুক্ত হয়ে যায়। এর কাজ কি?
বিক্রিয় নালিকার প্রধান কাজ হলো পরিশ্রুত তরলের প্রয়োজনীয় অংশের পুনঃশোষণ করা। নিকটবর্তী সংবর্ধন নালিকার কাজ হলো গ্লুকোজ, সোডিয়াম আয়ন, অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিন, সালফেট, ফসফেট ইত্যাদিকে বিশোষণ করা। হেনরির লুপ জল ও সোডিয়াম আয়ন বিশোষণ করে। দূরবর্তী সংবর্ধন নালিকা জলের বিশোষণে সাহায্য করে থাকে। 3 নম্বরটি হলো সংগ্রাহী নালিকা। প্রতিটি নেফ্রনের বিক্রিয় নালিকার শেষ অংশগুলি অপেক্ষাকৃত যে মোটা নালিকার যুক্ত থাকে সেটি সংগ্রাহী নালিকা বলা হয়ে থাকে। পরিশ্রুত তরল পুনঃশোষণের পর এই অংশে মূত্ররূপে সঞ্চিত থাকে এবং গমনের মধ্যে প্রবেশ করে। এর কাজ হলো সংগ্রাহী নালিকা পরিশ্রুত ও পুনঃবিশোষিত তরলকে মূত্ররূপে সংগ্রহ করে গমনীতে প্রেরণ করে। এখন আমাদের লাস্ট প্রশ্নটি ছিল শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজগুলি হলো ক মোনোসাইট ও নিউট্রোফিল ফাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করা। খ নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করা। গ দানাদার লিউকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং ঘ লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে থাকে। এখন আমরা আলোচনা করব ভূগোল ও পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ভূগোলের প্রথম প্রশ্নটি ছিল অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ক সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি, খ প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, গ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং ঘ ছিল প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। সঠিক উত্তরটি হবে গ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। দ্বিতীয় প্রশ্নটি ছিল বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো ক স্তূপ পর্বত, খ লাভা মালভূমি, গ পর্বত বেষ্টিত মালভূমি এবং ঘ আগ্নেয়গিরি। সঠিক উত্তরটি হলো লাভা মালভূমি। 1.3 প্রশ্নটি ছিল ঠিক জোড়াটি নির্বাচন করো। দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ঘ অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। সঠিক উত্তরটি হলো কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে। উত্তর সমকোণে। আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। 2.3 বলেছে দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ। সঠিক উত্তর তিস্তা। এখন 3 দাগের প্রশ্ন 3.1 প্রশ্ন হলো আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর জীবজগৎ দ্বারা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হলে তাকে জৈব আবহবিকার বলে। এই আবহবিকার প্রধানত দুটি পদ্ধতিতে সংঘটিত হয়, যথা জৈব যান্ত্রিক আবহবিকার, জৈব রাসায়নিক আবহবিকার। প্রশ্নে উল্লেখিত আবহবিকারে প্রাণীদের ভূমিকা নিম্নরূপ। প্রাণীদের দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক আবহবিকার কি? কেঁচো, উইপোকা, ইঁদুর, খরগোশ প্রভৃতি মৃদভেদী প্রাণী এবং প্রেরি অঞ্চলের কুকুর, শিয়াল প্রভৃতি প্রাণী বাসস্থান নির্মাণের জন্য ভূপৃষ্ঠে গর্ত করে। এর ফলে শিলাস্তর দুর্বল হয় এবং কালক্রমে তা ভেঙে পড়ে। মানুষ দ্বারা সৃষ্ট জৈবযান্ত্রিক আবহবিকার কি? রাস্তা নির্মাণ করা, কৃষিকাজ করা, খনিজ সম্পদ উত্তোলন করা, বৃক্ষচ্ছেদন প্রভৃতির ফলে শিলায় আবহবিকার হয় এবং এর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হতে থাকে। রাসায়নিক প্রক্রিয়ায় আবহবিকার কিভাবে সংঘটিত হয়ে থাকে? বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও জীবাণু দেহ নিঃসৃত রসের মাধ্যমে শিলাস্তরের রাসায়নিক প্রক্রিয়ায় জৈবিক আবহবিকার ঘটে থাকে। এবারে আমাদের 3.2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন। ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর জীবন ধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ এই সমভূমি অঞ্চলে বেশি সুযোগ থাকার জন্য পৃথিবীর অধিকাংশ লোকের সমভূমিতে বসবাসের প্রবণতা লক্ষ্য করা যায়। পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, তার কারণগুলি হলো নিম্নরূপ। 1. পৃথিবীর অধিকাংশ সমভূমি পলি সমৃদ্ধ এবং উর্বর, এই জন্য সমভূমিগুলিতে কৃষিকাজ অত্যন্ত ভালো হয়। 2. বেশিরভাগ সমভূমির উপর দিয়ে বড় বড় নদী প্রবাহিত হয়েছে, তাই পানীয় জল, সেচের জল পেতে অসুবিধা হয় না এবং জলপথে পরিবহন ব্যবস্থাও সহজে গড়ে তোলা যায়।
3. ভূমিরূপ সমতল বলে রেলপথ, সড়কপথ প্রভৃতির মাধ্যমে পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে। সমভূমিগুলিতে খনিজ সম্পদের অভাব থাকলেও কৃষি সমৃদ্ধ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প ও শিল্প অঞ্চল গড়ে ওঠে, ফলে সহজে জীবিকা নির্বাহের সুযোগ থাকে। এই সমস্ত সুযোগ সুবিধা থাকে বলেই সমভূমি অঞ্চলগুলি অত্যন্ত জনবহুল হয় এবং পৃথিবীর প্রায় 90% বেশি মানুষ সমভূমিতে বসবাস করেন। আমাদের ভূগোলের 4 নম্বরের প্রশ্নটি ছিল পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তর, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর যথেষ্ট প্রভাব রয়েছে, যা নিম্নে আলোচনা করা হলো। ক. ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু বৈচিত্র্যতা। এর দ্বারা এ রাজ্যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শরৎ প্রভৃতি ঋতুর চক্রাকারে আবর্তন খুব ভালোভাবেই বোঝা যায়। খ. উষ্ণতা। পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাব সামগ্রিকভাবে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়, যা আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন তাপমাত্রা গড়ে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায় এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতের তীব্রতা ও শুষ্কতা বেড়ে যায়। গ. বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে থাকে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বৃষ্টিপাতের পরিমাণ পার্বত্য অঞ্চলে হয়ে থাকে 400 সেন্টিমিটার, তরাই অঞ্চলে 350 সেন্টিমিটার, মালভূমি অঞ্চলে 125 সেন্টিমিটার এবং সমভূমি অঞ্চলে 180 সেন্টিমিটার বৃষ্টি হয়ে থাকে। ঘ. আগমনের অনিশ্চয়তা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা এবং সময়ের পরে এলে খরা হয়ে থাকে। শীতকাল উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে আসায় শীতকাল প্রায় বৃষ্টিহীন ও শুষ্ক থাকে। তাই গ্রীষ্মকালে মৌসুমী বায়ু সমুদ্র থেকে জলীয় বাষ্প আনায় গ্রীষ্মকাল আর্দ্র বৃষ্টিবহুল হয়ে থাকে। প্রাকৃতিক ঝঞ্ঝা। মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে আশ্বিনের ঝড়, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়। চ. উষ্ণতার উপর প্রভাব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এর হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। মৌসুমী বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়, তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতের প্রকোপ অনেক বেড়ে যায়। উপরি উল্লেখিত বিভিন্ন কারণগুলির জন্য পশ্চিমবঙ্গে এই জলবায়ুর প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যায়। ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক। একের দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এই টেবিলটির সম্পূর্ণ উত্তর আমরা নিচের টেবিলে সুন্দর করে লিখে দিয়েছি। 1.1 ভার্সাই চুক্তি। উত্তর হলো গ 1919 খ্রিস্টাব্দ। মহামন্দা ঘ 1929 খ্রিস্টাব্দ। 14 দফা শর্ত খ 1918 খ্রিস্টাব্দ এবং 1.4 স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল ক 1936 খ্রিস্টাব্দ। সত্য মিথ্যা নির্ণয় করো। 2.1 রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত। উত্তরটি সত্য। কারণ হলো স্টেট ডুমা বা স্টেট দুমা রাশিয়া সরকারের আইনসভার অন্যতম অংশ এবং জাতীয় সংসদের নিম্নকক্ষ হিসাবে পরিচিত। উচ্চকক্ষ হিসাবে রয়েছে ফেডারেশন কাউন্সিল। 1922 সালে সোভিয়েত সংসদে স্থলাভিষিক্ত হয়। 2.2 দিয়েছে ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী সরকার, যার কার্যকাল ছিল 1919 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত। উক্তিটি সত্য, কারণ ভাইমার প্রজাতন্ত্র 1919 থেকে 1933 সাল পর্যন্ত যে জার্মান রাজ্য বিদ্যমান ছিল তার ডাক নাম। ইতিহাসবিদেরা এই নামটি রেখেছিলেন ঐতিহাসিক শহর ভাইমারের নাম অনুসারে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পতনের পর ঐতিহাসিক জার্মান রাইখের জন্য নতুন সংবিধান গৃহীত হয় এবং 1919 সালের 11 আগস্ট তা কার্যকর হয়। নেক্সট হলো 2.3 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন। উত্তরটি মিথ্যা। কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পতন নিশ্চিত হয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে তাঁর শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি 14টি শর্ত দেন, এগুলি উইলসনের 14 দফা দাবি নামে পরিচিত। 2.4 লিগ অফ নেশনস গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। উত্তরটি মিথ্যা। কারণ কি, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা 1920 সালে 21শে জানুয়ারি প্যারিস শান্তি আলোচনায় ফলস্বরূপ এই সংস্থাটি জন্ম হয়েছিল। 3 দাগের প্রশ্ন প্রথমে দিয়েছে এমস টেলিগ্রাম কি? স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী
প্রশ্ন নিয়ে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সাথে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট ভেনেডিক্টের আলাপ আলোচনা হয়। তা কিছুটা বিকৃতি করে বিসমার্ক এক টেলিগ্রাম মারফত কথাগুলিকে প্রচার করে দেন। এই টেলিগ্রাম ইতিহাসে এইমস টেলিগ্রাম নামেই পরিচিত। এইমস টেলিগ্রাম প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রান্সের জনমতে প্রাশিয়ার বিরুদ্ধে প্রবল চাপ সৃষ্টি করতে থাকে, কেননা এই টেলিগ্রামে ফরাসি জাতির মর্যাদার উপর আঘাত দেওয়া হয়। জার্মানির সর্বত্র ফরাসি জনমতের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়। এরপর এরূপ পরিস্থিতির মধ্যে সম্রাট তৃতীয় নেপোলিয়ন প্রাশিয়ার বিরুদ্ধে 1870 খ্রিস্টাব্দে 19 জুলাই যুদ্ধ ঘোষণা করে। এর ফলে বিসমার্কের গোপন ইচ্ছা প্রত্যাশিত ফল লাভ করে। বিসমার্কের কূটবুদ্ধি এভাবে ফ্র্যাঙ্কো রাশিয়া যুদ্ধের সূত্রপাত ঘটায়। আমাদের ইতিহাসের দ্বিতীয় প্রশ্নটি ছিল প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কি ছিল? উত্তর, 1789 খ্রিস্টাব্দের বিপ্লবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়, বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। বিপ্লবের সময় এই দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে 1871 খ্রিস্টাব্দের 18ই মার্চ তৈরি হয় প্যারি কমিউন। প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য: প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা, 2 প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা, 3 সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউনের প্রাধান্য প্রতিষ্ঠা করা। 4 দাগের প্রশ্নটি হলো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। ভূমিকা: জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্যতা নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের অবদান: বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তার অসামান্য অবদান রয়েছে। বিসমার্ক রাশিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত 3টি সফল যুদ্ধের দ্বারা 1864 খ্রিস্টাব্দ থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যেগুলি হলো নিম্নরূপ: ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ: ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে স্লেসউইগ এবং হলস্টাইন নামক প্রদেশ দুটি সরাসরি দখল করে নেন। ফলে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। গ্যাস্টিনের চুক্তি কি ছিল? যে যুদ্ধে পরাজিত ডেনমার্ক গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। চুক্তিতে স্থির হয় যে প্রাশিয়ার স্লেসউইগ এবং অস্ট্রিয়া হলস্টাইন লাভ করবে। ভবিষ্যতে প্রাশিয়া ও অস্ট্রিয়া যৌথভাবে স্লেসউইগ হলস্টাইন সমস্যার সমাধান করবে। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা: স্যাডওয়ার যুদ্ধ কি? ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রিয়া জার্মান বোর্ডের সভায় স্লেসউইগ হলস্টাইন প্রদেশ দুটি ডিউক অফ আর্গাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে আর্গাস্টেনের চুক্তির ভঙ্গের অজুহাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া স্যাডওয়ার যুদ্ধে প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। প্রাগের সন্ধি: প্রাশিয়ার কাছে পরাজিত অস্ট্রিয়া প্রাগে সন্ধি করতে বাধ্য হয়। এই সন্ধি দ্বারা অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করেন। মেইন নদীর উত্তরে জার্মান রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রিয়ার পক্ষে নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করে নেন। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ: সেডানের যুদ্ধ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদের মধ্যে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয়। ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি কি? পরাজিত ফ্রান্স ও প্রাশিয়ার সঙ্গে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। পরাজিত ফ্রান্স ও প্রাশিয়ার সঙ্গে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি করতে বাধ্য হয়। এই সন্ধি দ্বারা ফ্রান্স আলসাস ও লোরেইন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয়। ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। আমরা উপসংহার বা মূল্যায়নে বলতে পারি এই 3টি যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যে ইউরোপের তথা বিশ্বের অন্যতম শক্তিতে রূপান্তরিত হয়। ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি দেওয়া আছে, কোন স্প্রিং এর বল ধ্রুবকের একক হলো ক nm, খ nm স্কয়ার, গ n পার m স্কয়ার এবং ঘ n পার m। সঠিক উত্তরটি হলো ঘ n পার m
অর্থাৎ n ডিভাইডেড বাই m। এর কারণটি হলো, দেখো, স্প্রিং এর বল ধ্রুবক ইজিক্যাল টু স্প্রিং এর প্রযুক্ত বল বাই স্প্রিং এর দৈর্ঘ্য। স্প্রিং এর প্রযুক্ত বল হচ্ছে n অর্থাৎ নিউটন, ডিভাইডেড বাই স্প্রিং এর দৈর্ঘ্য হলো মিটার, ইজিক্যাল টু হচ্ছে n ডিভাইডেড বাই m। অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হলো ঘ, n ডিভাইডেড বাই m। 2 নম্বর প্রশ্নটি হলো, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয়, তা হলো ক, খ, গ এবং ঘ। সঠিক উত্তরটি হলো গ, NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। 1.3 কি, একটি বলকে খারাপভাবে উপরের দিকে ছাড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটি গতিশক্তি সর্বাধিক, স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান, ঘ, গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম। সঠিক উত্তরটি হবে স্থিতিশক্তি সর্বাধিক। কারণ হলো, কোনো বল বা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে বস্তুটির গতিবেগ কমে যায় এবং স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এই কারণেই এর সঠিক উত্তরটি হলো খ, স্থিতিশক্তি সর্বাধিক। 2 এর দাগেরগুলো দিয়েছে, নিচের বাক্যগুলিকে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.1 ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উত্তর হবে সত্য। যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচ এর মান 7, সত্য কথা। কার্য একটি ভেক্টর রাশি, এটি হলো মিথ্যা। 3 এর দাগের প্রশ্নটি ছিল, জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি, তা ব্যাখ্যা করো। উত্তরটি হলো, জলে সোডিয়াম ক্লোরাইডের NaCl আয়ন খুব সহজেই সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড ধ্রুবীয় হওয়ায় Na+ অর্থাৎ সোডিয়াম প্লাস এবং Cl- আয়ন গঠন দ্বারা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় সহজেই, কারণ জল নিজেও একটি ধ্রুবীয় দ্রাবক। অন্যদিকে প্রোটিন অণু অধ্রুবীয়, তাই জলে দ্রবীভূত হয় না। 3.2 এর প্রশ্নটি ছিল, কোন বস্তুর ভর m ও গতিশক্তি e হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো 2m/2। উত্তরটি হলো, বস্তুর ভর m, বস্তুর গতিশক্তি e। তাহলে ধরা যাক বস্তুটির ভরবেগ v এবং বস্তুটির ভরবেগ হলো p। বস্তুটির বেগ v এবং বস্তুটির ভরবেগ p। আমরা জানি p mv অর্থাৎ ভরবেগ বস্তুর ভর ইন্টু গতি, বস্তুর ভর ইন্টু বেগ। এখন আমরা বলতে পারি যে E ½ mv²। অতএব আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম, এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2E mv²। 2E তাহলে এখানে m²v²/m। এখন প্রশ্ন আসতে পারে ma² এবং এখানে m টি কিভাবে এলো। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমি m², এখানে আমি m নিলাম। এই m কেটে দিলে তাহলে আমার এখানে দেখো mv এর স্কোয়ারই পড়ে থাকে। ওকে, দ্বিতীয়ত আবার কি, 2E mv এর হোল স্কোয়ার বাই m। এখন mv আমরা জানি এই যে mv p দেওয়া, p mv, এই জন্য আমরা এখানে mv এর জায়গায় p লিখলাম, তাহলে p হোল স্কোয়ার বাই m। ওকে, তাহলে 2E p²/m। তারপরে এটাকে বর্জনীয় গুণনের মাধ্যম দিয়ে আমরা পেলাম কি p² 2me। এখন p হলো √2me, therefore p 2me এর হাফ, কারণ এখানে √টা উঠে গেলে রুটের বদলে হাফ হয়ে থাকে, অর্থাৎ বস্তুটির ভরবেগ 2me এর হাফ প্রমাণিত হয়ে গেল। ওকে, আমাদের 4 দাগের প্রশ্নটি ছিল যে একটি জৈব যৌগের ভরের অনুপাত 0.031% ফসফরাস আছে, যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে p 31, তাহলে যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো। তাহলে উত্তরটি আমরা এভাবে আমরা করতে পারি যে 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস আছে 0.031 গ্রাম। আমরা বলতে পারি এখন যে 0.031 গ্রামে ফসফরাসের উপস্থিত 100 গ্রাম জৈব যৌগে। তাহলে আমরা এখন বলতে পারি 1 গ্রাম ফসফরাসে কত আছে এবং 31 গ্রামে ফসফরাসে কত আছে। আমরা দেখেছি যে 31 গ্রাম ফসফরাসের মধ্যে এত গ্রাম আমার জৈব যৌগ আছে। এখন আমরা পরের লাইনে কি বলতে পারি, যে এখন আমরা বলতে পারি যৌগটির মোলার ভর এত গ্রাম পার মোল, অর্থাৎ প্রদত্ত যৌগটির 1 মোল পরিমাণ হবে 6.055 × 10⁻23।
টি অণুর আয়তন হবে 22.4 লিটার। তাহলে কি হলো, একটি অণুর মধ্যে কত আছে আমরা ক্যালকুলেশন করে পেলাম এখানে 3.7196 × 10⁻23। এখন এখানে আমরা সাধারণত জানি যে কোনো সংখ্যার 5 বা 5-এর বেশি হলে তার আগের সংখ্যার একসঙ্গে এক যোগ হয়ে যায়। অতএব আমরা এই জন্য এখানে 3.72 × 10⁻³ লিটার -23 লিটার হয়েছে অ্যান্সার। শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? এখানে 4টে উত্তর দেওয়া আছে। এ 1:10, বি 10:1, সি 10:11, ডি 11:10। শতকরা লাভের সূত্র হলো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। অতএব লাভ বাই ক্রয় মূল্য সমান সমান 10/100 সমান সমান এটা কাটাকাটি করলে 1/10। এবার আমরা অঙ্কের সুবিধার জন্য ধরি লাভ সমান সমান এক্স। অতএব লাভ সমান সমান যদি এক্স হয়, ক্রয় মূল্য সমান সমান 10x, যেহেতু এটা আমাদের আগে উত্তরটা বার হয়েছে। অতএব বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান ক্রয় মূল্য 10x এবং লাভ x, এই দুটো যোগ করলে 11x হয়। এবার প্রশ্ন অনুসারে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান সমান 10x ইস্টু 11x। দুটো x যদি আমরা কাটাকাটি করি তাহলে 10:11 উত্তর, এবং প্রশ্ন অনুসারে উত্তর হলো সি। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডি টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি হবে? এবিসি একটি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবর্তী ডি এবং ডি একটি সরলরেখা অঙ্কন করা হলো, যেটি বিসি বাহুর সমান্তরাল। যেহেতু এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি এর সমান্তরালে ডি অঙ্কন করা হলো, তাহলে এসি এর মাঝখানের ই বিন্দু এসি এর 1/2 অংশ, অর্থাৎ বি উত্তর। এই সমান সমান 1/2 এসি। 3. যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি তার পরিসীমা হলো। এখানে অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা বার করতে বলা হয়েছে। তো আমরা জানি একটি বৃত্তাকার চাকতির পরিসীমার সূত্র হলো 2πr যোগ 2r। তো এখানে যেহেতু অর্ধবৃত্তাকার সেই জন্য 2πr/2 যোগ 2r। 2 কাটলে এখানে থাকে πr যোগ 2r। এবারে আমাদের rটা কমন নিতে হবে। আর যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে থাকে পাই যোগ 2। যেহেতু এখানে ব্যাসের দৈর্ঘ্য 10.5 আছে, সেহেতু ব্যাসের দৈর্ঘ্য সমান 10.5 এবং আগে থাকলো পড়ে পাই যোগ 2, সেই জন্য উত্তর হবে বি, পাই যোগ 2 ইন্টু 10.5। 4. যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র সমান সমান √2 গুণ বাহু। অতএব √2 গুণ বাহু সমান সমান 13√2। এখানে যদি আমরা √2 কাটি তাহলে পড়ে থাকে বাহু সমান সমান 13 সেন্টিমিটার। উত্তর ডি, বাহু সমান সমান 13 সেন্টিমিটার। 2. সত্য মিথ্যা লেখো। 2-1 ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এটি সত্য। 2. পরিসংখ্যা সমবাহু অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগে একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0, এটি সত্য। বর্গক্ষেত্র এ বি সি ডি ও রম্বস এ বি ই এফ এই চিত্রে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি ই এফ রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, এটি মিথ্যা। 4. প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, এটি সত্য। 3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3-1 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ নির্ণয় করো। উত্তর, মনে করি একটি পেনের ক্রয় মূল্য সমান সমান x টাকা, অতএব 10টি পেনের ক্রয় মূল্য হবে 10x টাকা। প্রশ্ন অনুসারে 8টি পেনের বিক্রয় মূল্য সমান সমান 10x টাকা, অতএব একটি পেনের বিক্রয় মূল্য 10x/8, কারণ 1 8-এর থেকে ছোট, ওই জন্য হয়েছে ভাগ।
এবং এই দুটো কাটলে হবে 5x/4। এবারে x টাকার লাভ সমান সমান 5x/4 মাইনাস x। এটাকে বিয়োগ করলে হবে 5x মাইনাস 4x/4 সমান সমান x/4। অতএব শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে লাভ হলো x/4 এবং ক্রয় মূল্য x ইন্টু 100 সমান সমান x কাটলে পড়ে থাকে 1/4 ইন্টু 100। এবারে 100 এবং 4 কাটলে পড়ে থাকে 25। অতএব উত্তর 25 টাকা। 3-2 উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। তো এখানে শ্রেণী সীমা ও পরিসংখ্যা দেওয়া আছে। যেহেতু আমরা প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করব, ওই জন্য আমরা প্রথমটা দেখব। তো চলো উত্তর দেখি। প্রথম শ্রেণীর শ্রেণী সীমা সমান আমরা জানি 70 থেকে 74। এবারে আমরা প্রথম শ্রেণীর শ্রেণী সীমানা বার করব। তো প্রথম শ্রেণীর শ্রেণী সীমানা বার করতে গেলে আমাদের সর্বনিম্ন সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে এবং সর্বোচ্চ সংখ্যার সঙ্গে 0.5 যোগ করতে হবে। তো এটা করে হলো 69.5 এবং 74.5। এবারে আমরা প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বার করব। তো প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের সর্বোচ্চ সংখ্যার সঙ্গে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ করে হবে 5। এবার প্রথম শ্রেণীর পরিসংখ্যা, প্রথম শ্রেণীর পরিসংখ্যা 3, যেটা প্রশ্নে দেওয়া আছে। এবারে আমরা বার করব প্রথম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব, যেটা আমাদের উত্তর বার করতে হবে। তো এর সূত্র হলো প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো প্রথম শ্রেণীর শ্রেণী সংখ্যা 3 এবং আমাদের শ্রেণী দৈর্ঘ্য আমরা যেটা বার করেছি 5, তো সেই 5 এই দুটো ভাগ করলে হয় 0.6। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং ভূমি বিসি 20 মিটার হলে ত্রিভুজের উচ্চতা কত? তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে বিসি সমান ভূমি এবং এডি সমান উচ্চতা। তো আমরা মূল অঙ্কে আসি। ত্রিভুজ এবিসি সমান সমান হাফ ইন্টু ভূমি অর্থাৎ বিসি এবং উচ্চতা হলো এডি। তো এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 96, তো 96 সমান 1/2 এবং ভূমি হলো 20 এবং উচ্চতা হলো এইচ। তো আমরা এইচ বার করব। এইচটাকে আমরা বাঁ দিক থেকে নিয়ে যাব। তো এইচকে বাঁ দিকে আনলে 96টা আসবে আমাদের ডান দিকে। তো 96 ডান দিকে আসবে এবং উপরের যে 1/2 সেটা মানে উল্টে যাবে। তো সেটা উল্টে গেলে 2/1, তাহলে একটা যেহেতু আসে একটা এইভাবেই থাকবে এবং 20টা আসবে নিচেই। তো এবার যদি আমরা কাটি 2কে 2 এবং 10 দুখানো 20, তো কাটলে আমাদের হয় 96/10। তো 96/10 ভাগ করলে আমাদের হয় 9.6 মিটার, অর্থাৎ উত্তর 9.6 মিটার। 4 সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এটি অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের একটি 8 সেমি সরলরেখা অঙ্কন করতে হবে। তো 0 থেকে 8 পর্যন্ত আমরা একটি সরলরেখা এঁকে নিই। তো সরলরেখা আঁকলাম, আঁকার পর এর নাম দিলাম এ ও বি এবং 8 সেমি লিখলাম। লেখার পরে নিচে একটি দাগ বা সরলরেখা টানবো। তো চলো নিচে আগে একটি সরলরেখা এঁকে নিই, তারপরে মূল আঁকাই আসলাম। আসার পরে যে 8 সেমি আঁকলাম সে 8 সেমিটা কেটে নিলাম। 8 সেমির মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা সেই 8 সেমিটা এখান থেকে কেটে নেব। তো 8 সেমি কাটলাম, কেটে নাম দিলাম এ ও বি। এবার আমরা একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, যেটি আমাদের চেয়েছে। তো 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আগে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। করার পরে প্রথমে কাটলাম একবার এবং এই সোজাসুজি কাটলাম। কাটার পরে প্রথমে যেখানে কেটেছিলাম সেখান থেকে আমরা আবার কাটলাম। কাটার পরে আমরা এটাকে জুড়ে দেব। তো চলো জুড়ে দিই। এটাকে আমরা জুড়লাম, এটা হয়ে গেল। তো এবার আমরা ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার জন্য আগে আমরা 8 সেমি আবার মাপ নিয়ে নেব। তো এখানে 8 সেমি মাপ নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কাটবো, কেটে দিলাম। কাটার পরে এই দুটো বিন্দু আমরা জুড়ে দিলাম। তো চলো দুটো বিন্দু
জুড়লাম, জোড়ার পরে এর নাম দিলাম সি, হয়ে গেল। তো এবার আমরা এ বির মধ্যবিন্দু নির্ণয় করব। এ বির মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে একটি মাপ নিতে হবে, যে কোনো একটি মাপ নিলাম, মাঝখানের থেকে একটু বড় মাপ নিলাম, নেওয়ার পরে প্রথমে নিচে বা উপরে যেখানে ইচ্ছা কাটতে পারো, তো নিচে বা উপরে কাটলাম এবং বি বিন্দু থেকে বসিয়ে বি বিন্দু থেকেও কাটলাম। কাটার পরে এটি আমরা জুড়ে দিলাম, জুড়লে একটি হয়ে গেল এ বি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু অঙ্কন করার পর আমরা সি বিন্দু থেকে এই দিকে একটি সরল রেখা অঙ্কন করব। তো সরল রেখা অঙ্কন করতে গেলে আমরা যে 8 মাপ নিয়ে নেব, আবার 8টা মাপ নিলাম, নেওয়ার পরে সি বিন্দুতে বসালাম। তো সি বিন্দুতে বসিয়ে এখানে একটা কেটে দিলাম, কাটার পরে বি এবং সি থেকে আবার একটি মাপ নিলাম। তো ভালো করে দেখো কিভাবে এটা আঁকছি। মাপ নেওয়ার পরে এ বিন্দুতে বসিয়ে এটা কাটলাম, কেটে দেওয়ার পরে সি থেকে এটা জুড়ে দেব আমরা। তো জুড়ে দিলাম, সি থেকে জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে এবার আমরা একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদের যেটা করতে হবে, আবার একটি প্রথমে বৃত্তচাপ আঁকতে হবে। তো যে কোনো মাপ নিলেই হবে। তো বৃত্তচাপ অঙ্কন করলাম, করার পরে প্রথমে এটি কাটলাম, কাটা হলো, কাটার পরে আবার একবার কাটলাম এবং উপরে একেবারে কেটে নিলাম, কাটা হলো। তো দ্বিতীয়বার যেখানে কাটলাম সেখান থেকে আবার একবার কেটে দেব, কাটলাম, কাটার পরে এটি হয়ে গেল। এখন আমরা ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। যদিও এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য আমরা জাস্ট অ্যাক্টিভিটির প্রশ্নগুলিকে লিখে তার অ্যান্সারগুলোকে আমরা লিখে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে দেখে অ্যান্সারগুলি লিখে নিও। প্রথম প্রশ্নটি ছিল অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনের প্রথম প্রশ্নটি ছিল হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। সঠিক উত্তর অ্যান্সারটি হবে ইট হ্যাড বিন রেইনিং অফ 7 years ইন ভেনাস। ওকে, তারপর 2 নম্বর প্রশ্নটি ছিল হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসের জীবনযাত্রাটি কেমন ছিল। এর অ্যান্সারটি তোমরা এখান থেকে দেখে দেখে এই পর্যন্ত লিখে নিও। তারপরে 3 নম্বর প্রশ্নটি ছিল হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। এর উত্তরটা এখান থেকেই এইটুখানি হবে, এই অ্যান্সারটা তোমরা দেখে এখানে লিখে নিও। অ্যাক্টিভিটি 2 তে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে কিছু সেন্টেন্স গঠন দিয়েছে, যেমন চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, ইটিসি। তো ওপেনিং দ্য গেট, দ্য ম্যান কামিং, এখানে বলা হয়েছে চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড হয়ে থাকে, এন্ড দিয়ে যুক্ত করা হয়ে থাকে। তার জন্য এখানে আমি দেখো দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কাম ইন, আমি এখানে এন্ড দিয়ে দুটো শব্দকে যোগ করে দিয়েছি। তারপরে দেখো হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স পড়তে গেলে কি হলো, being very sorry we left the place. Okay, number 3 তে আছে work hard or you may fail into the complex sentence। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স if দিয়ে হয়ে থাকে, তার জন্য আমি if দিয়ে সেন্টেন্সটি পূরণ করে দিয়েছি। if you do not work hard you will fail. Okay, you that it could not work, change into simple sentence, to work. ওকে, অ্যাক্টিভিটি 3 তে দিয়েছে কি ইওর ফাদার হ্যাজ টু শিফট, তোমার বাবা এখান থেকে শিফট হয়ে যাবে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, অন্য জেলাতে, ডিউ টু হিজ জব রিক্রুটমেন্ট, তার কাজের সূত্রে। রাইট লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ ইওর স্কুল সিকিং, তোমার স্কুল সিকিং টু ট্রান্সফার সার্টিফিকেট, মানে তোমার হেডমাস্টার মশাই বা মিসেসকে, হেডমিসেসকে একটি ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার জন্য লেটার লিখতে হবে। তো এখানে লেটারটি কিভাবে লিখবে আমি সম্পূর্ণভাবে লেটারটি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিও। প্রথমে লিখতে হবে টু, তারপরে লিখতে হবে দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তোমরা যাই হোক তোমার স্কুলের ম্যাডাম, হেডমাস্টার মশাই যদি ম্যাডাম হয়ে থাকেন তাহলে তোমরা হেডমিস্ট্রেস লিখবে, যদি আমাদের মাস্টার মশাই, হেডমাস্টার মশাই যদি পুরুষ হয়ে থাকেন তাহলে লিখবে হেডমাস্টার। তারপরে স্কুলের নাম লিখবে, আমি একটা স্কুলের নাম লিখে দিয়েছি এখানে। তারপরে সাবজেক্ট লিখতে হবে কি অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, তারপরে স্যার বা ম্যাডাম, যদি তিনি পুরুষ হয়ে থাকেন তাহলে লিখবে স্যার, এবং যদি মহিলা হয়ে থাকেন তাহলে লিখবে ম্যাডাম। তারপর এখান থেকে এটা ডিস্ট্রিক্ট লিখে নেবে। With due respect and humble submission to state that I am a student of your school, class 9, section A, roll number 1, session 2021. I could like to inform that my father is a government service holder. Recently, he had been transferred to North 24 Parganas to Murshidabad district. My family will be shifted there as soon as result. It is impossible for me to continue my study
from your school, so I needed a transfer certificate to get myself admitted into a school in Murshidabad district. I hope you will be kind enough to issue me a transfer certificate. তারপরে এখানে কি লিখবে, এখানে ইউর অবিডিয়েন্টলি, তারপরে এখানে তারিখ দেবে, লিখে এখানে তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে এবং সেকশন লিখবে। অ্যান্সারটি সম্পূর্ণ হয়ে যাবে।